নতুন ভূমি আইন, ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2023-এ এমন কি রয়েছে যার কারণে ভূমি মালিকদের মধ্যে এই আইনটি নিয়ে এত জল্পনা কল্পনা কিংবা বিতর্ক? কেনই বা আওয়ামী সরকার এই আইনটি এত দূর পর্যন্ত নিয়ে এসে শেষ পর্যন্ত সেই আইনের বাস্তবিক প্রয়োগের জন্য বিধিমালা পাশ করে যেতে পারেনি? চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু অনুসন্ধানী আলোচনা করে দেখি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ব্রিটিশ আমলে তৈরি হওয়া আইন দিয়েই কিন্তু এতদিন এই ভূমি সংক্রান্ত বিষয়গুলোর সমস্যার সমাধান করা হয়েছে, কিন্তু যুগের পরিক্রমায় ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে নানান ধরনের নতুন নতুন ঝামেলা তৈরি হলেও সেগুলো নিয়ে কোনো সরকারই এই ধরনের আইন প্রয়োগ করে সেগুলো সমাধান করার চেষ্টা করেনি। কিন্তু আওয়ামী সরকার দীর্ঘ দিন ক্ষমতায় থাকার ফলে তাদের কিছু সমস্যা তৈরি হয়েছিল সামনে। ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সেই আইনগুলোকে পরিবর্তন করে কিংবা বাদ দিয়ে নতুন করে কিছু আইন তৈরি করার কিন্তু তাদের অত্যাবশ্যকীয় ব্যাপার হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। যার কারণে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন নামে তারা এমন একটি আইন তৈরি করতে যাচ্ছিলেন যে আইনটি নিয়ে কিন্তু জনগণের মধ্যে নানান ধরনের জল্পনা কল্পনা কিংবা বিরোধ বিতর্ক রয়েছে। এবং এই আইনটিতে কিছু বিষয় স্পষ্টভাবে বলা হয়েছিল যার কারণে ভূমি মালিকদের অনেকেরই মাথায় হাত পড়েছিল। অনেকেই আবার খুশিতে অনেক জায়গায় কিন্তু ডিজে পার্টি পর্যন্ত করেছিলেন। এর মধ্যে যদি একটু আলোচনা করা যায় উদাহরণ হিসেবে, তাহলে আমাদেরকে সর্বপ্রথম ধরতে হবে এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে যেটি উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছিল সেটি হলো এই ভূমি সংক্রান্ত বিষয়গুলো সাধারণত বিরোধ নিষ্পত্তির জন্য করা হয়। এখন এতদিন ধরে দেখা গেছে অনেক ব্যক্তি জাল জালিয়াতি করে অন্যের সম্পত্তি কিন্তু জবরদখল করে রাখতো, ভোগ দখল করে রাখতো, উচ্ছেদ করে সম্পত্তিতে জবরদখলে যেত। এই ধরনের ঘটনা ঘটানোর ফলেও শুধুমাত্র দখল উচ্ছেদ মালিকানা পুনরুদ্ধারের জন্য কিন্তু আদালতে গিয়ে মামলা দায়ের করা যেত এবং ওই সকল প্রতারক কিংবা ওই সকল ঘুষখোর দুর্নীতিবাজ যারা এই সকল বিষয়ের সঙ্গে জড়িত ছিল তাদের কিন্তু কোনো বিচার হতো না। শুধুমাত্র এই ভূমি সংক্রান্ত বিষয় নিয়েই মামলা আদালতে চলছিল এবং এগুলো কিন্তু অনেক দীর্ঘায়িত হওয়ার কারণে এবং মামলা জটের কারণে এই যে ভূমি মালিকেরা যারা অরিজিনাল ভূমি মালিক তারাও কিন্তু সেবা পেতেন অনেক ধীরে সুস্থে দেরিতে। এই সুযোগে যারা জবরদখল করে ভুয়া মালিক সেজে সম্পত্তিতে ভোগ দখলে থাকতেন তারা কিন্তু একটা সুবিধা ভোগ করতো। তো এই ধরনের প্রতারণার আশ্রয় যেন কেউ নিতে না পারে কিংবা এই ধরনের জালিয়াতি যেন কেউ করতে না পারে, এই জন্য ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে এই প্রথম এই ধরনের অপরাধের জন্য কিন্তু শাস্তির ব্যবস্থা রাখা হয়েছিল, যেটি সর্বোচ্চ 7 বছর থেকে সর্বনিম্ন 2 বছর পর্যন্ত রাখা হয়েছিল। এবং সেই সঙ্গে ভূমি মালিকদেরকে এই যারা জবরদখল করে রাখতেন তাদেরকে কিন্তু জরিমানার আওতায় নিয়ে আসারও ব্যবস্থা ছিল। এটি একটি ছিল বড় ধরনের কারণ যার কারণে অনেক ভূমি মালিক কিন্তু এই আইনটির বিরোধিতা শুরু করেছিলেন এবং তারা আসলেই বোঝা যাচ্ছে এখন যে ভুয়া মালিক কিংবা জবরদখলকারী। তারপরে আরেকটি ঘটনা হচ্ছে অনেক ব্যক্তি কিন্তু সম্পত্তি বিভিন্নভাবে মালিকানা সৃষ্টি হয়েছিল, যার কারণে এই আইনটি দ্বারা স্পষ্টভাবে বলা হচ্ছিল যে 7 শ্রেণীর মোটামুটি সম্পত্তির মালিকেরা তাদের সম্পত্তির ভোগ দখল হারিয়ে ফেলবেন এবং এই ভোগ দখল হারিয়ে ফেলাদের মধ্যে রয়েছে খাস সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছে, সরকারের কোনো হুঁশ নেই, তাদেরও ফেরত দেওয়ার কোনো তাগাদা নেই। এই ধরনের সম্পত্তি কারো কাছে থাকলে সেই সকল সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে ছেড়ে দিতে হবে, সরকার বুঝে নেবে। তারপরে অনেক ওয়ারিশের সম্পত্তি অন্য কোনো ওয়ারিশ জবরদখল করে রাখলে তাকে এর আইনের আওতায় নিয়ে এসে সেই সকল ওয়ারিশকে সম্পত্তি ফেরত দেওয়া হবে এবং যিনি জবরদখল করে রেখেছেন তার সম্পত্তি তার কাছে জবরদখল করে রাখতে পারবে না, প্রয়োজনে আইনের আওতায় নিয়ে আসা হবে। এই যে এই ধরনের কিছু ব্যক্তির কথা বলা হচ্ছিল এবং জমির কথা বলা হচ্ছিল যেগুলো সম্পত্তিতে কোনোভাবেই আর কোনো মালিক ভোগ দখলে থাকতে পারবেন না। এতে করে হচ্ছে কি, একজন ব্যক্তি একটি সম্পত্তি সেই মুক্তিযুদ্ধের সময় জবরদখল করেছিলেন, এখন পরবর্তীতে তিনি ভোগ দখল সূত্রে মালিকানা অর্জন করে কিংবা সেই সকল সম্পত্তি পূর্বের কোনো ওয়ারিশ নেই, তিনি ভোগ দখল সূত্রে পরবর্তীতে আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছিলেন জাল দলিল তৈরি করে। এখন এই ধরনের সম্পত্তি যদি কারো কাছে থাকতো যাদের অরিজিনাল মালিকের কাছ থেকে হস্তান্তরযোগ্য কোনো ডকুমেন্ট নেই
এই সকল সম্পত্তি যদি 2 হাত 3 হাত বদলও হয় এবং ক্রয় সূত্রেও যদি তারা মালিকানা অর্জন করে, তারপরেও কিন্তু এই সকল সম্পত্তির ভোগ দখল তাদেরকে ছেড়ে দিতে হতো। এই যে একটি ব্যাপার, এই ব্যাপারটির কারণেও কিন্তু অনেক মালিক তার যে ভোগ দখলকৃত সম্পত্তি সেই সকল সম্পত্তি কিন্তু হারিয়ে ফেলতেন। আবার আরেকটি ব্যাপার হচ্ছে সম্পত্তির অর্জনের কিংবা মালিকানা প্রতিষ্ঠার করার সব থেকে বড় মাধ্যম কিন্তু ওয়ারিশান সম্পত্তির থেকে, কিংবা পৈতৃক সম্পত্তি কিংবা মায়ের সম্পত্তির থেকে, প্রাপ্ত সম্পত্তির থেকে। এখন অনেক ওয়ারিশ তারা নিজেদের মধ্যে মুখে মুখে ভাগ বন্টন করে পরবর্তীতে সেই সময় সম্পত্তিতে টাকা পয়সা খরচ করে নিজের নামে রেকর্ড খতিয়ান সংশোধন করে নিতেন। এখন পরবর্তীতে ওই সকল সম্পত্তি দেখা যাচ্ছে যে অর্থের প্রয়োজনে কিংবা কোনো একটি কারণে অন্য একজন ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছিলেন। ওই যে ব্যক্তি ক্রয় করলেন তিনি এসে দেখলেন বর্তমানে তিনি যে সময় সম্পত্তি ক্রয় করেছিলেন সেই সময় এই যে বন্টন দলিল, বাটোয়ারা দলিল এই ওয়ারিশদের মধ্যে ছিল না, তিনি শুধু নামজারি কিংবা খারিজের কাগজ দেখে সম্পত্তি ক্রয় করেছিলেন। কিন্তু এই নতুন যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, সেখানে কিন্তু বলা হচ্ছিল যে ওয়ারিশদের মধ্যে ওয়ারিশান কিংবা ভাটোয়ারা দলিল যদি না থাকে কিংবা সেই দলিলটি যদি পরবর্তীতে রেজিস্ট্রেশন করা না হয়, তাহলে ওই সকল সম্পত্তির মালিকানা কোনোভাবে টিকে থাকবে না। হয় তাদেরকে নিজেদের মধ্যে বাটোয়ারা দলিল তৈরি করে পুনরায় ভাগ বন্টন করে তারপরে বাকি পদক্ষেপ গ্রহণ করতে হবে, আর না হলে যে সকল ব্যক্তি সম্পত্তি এইভাবে ভোগ দখল করছে তাদের সম্পত্তি কিন্তু সরকার দেখবে যে আপনারা ঠিকঠাক মতো খাজনা দিচ্ছেন কিনা। এখন যারা ভোগ দখল করছে তাদের নামে তো খাজনা দেওয়ার কোনো সুযোগ নেই, যদিও থাকে সেগুলো কিন্তু অবৈধ। এই যে একটি ব্যাপার তৈরি করা হয়েছিল, এই জন্য কিন্তু অনেক ভূমি মালিকের যেহেতু সম্পত্তি ছেড়ে দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু তারাও এই আতঙ্কে ছিলেন। এই যে একটি ব্যাপার, এই ব্যাপারগুলো হওয়ার কারণে অনেকে মনে করছেন যে এই ধরনের যদি আইন তৈরি হয় তাহলে আমরা তো সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলবো, তাই এই আইন কিংবা এই ধরনের আইন কিন্তু কখনোই আমাদের জন্য সুখকর হবে না। তাই কিন্তু তারা এই আইনটি নিয়ে নানান ধরনের বিতর্ক তৈরি করেছিলেন। আবার এই আইনটির আওতায় কিন্তু আরেকটি বিষয় বলা হচ্ছিল যে যে সকল ব্যক্তি সম্পত্তির অনুকূলে খাজনা একবার টানা 3 বছরের অধিক বকেয়া রাখবে, তাদের সম্পত্তির অনুকূলে যে নিয়ম কানুন শিথিল করা হয়েছিল সেটি আর কোনোভাবে শিথিল করা হবে না। এখন থেকে এই সকল সম্পত্তির অনুকূলে যদি কোনোভাবে খাজনা বকেয়া থাকে এবং সেটি যদি 3 বছরের অধিক হয়, তাহলে সেই সকল সম্পত্তির মালিকানা কিন্তু ওই সকল ব্যক্তি হারিয়ে ফেলবেন, ওই সকল সম্পত্তি খাস তালিকাভুক্ত হয়ে যাবে। এই যে একটি ব্যাপার। তারপরে আরেকটি ব্যাপার হচ্ছে এই আইনটি বাস্তবায়ন হলে অনেকেই মনে করতেন যে অনেকে রাজনৈতিক প্রতিহিংসা শিকার হয়ে তাদের সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলবে। যারা দলীয় ক্ষমতায় রয়েছেন তারা জবরদখল করে অনেকের সম্পত্তি ভোগ দখল করবেন, এবং হয়েছেও কিন্তু তাই। অনেক প্রভাবশালী রাজনীতিবিদ তাদের মনে হচ্ছে যে এখানে আমি একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবো, মালিককে বলেছেন আপনার সম্পত্তিটি আমার কাছে বিক্রয় করুন, যদি বিক্রয় করতে রাজি হয়েছে স্বল্প দামের নাম বললে কিছু অর্থ প্রদান করেছে, মানে এক কথায় তাকে ঠকানো হয়েছে। তারপরে যদি সেই সকল ব্যক্তি ওই সকল সম্পত্তির অবলম্বনে বেঁচে থাকে তাহলে তাদেরকে জোর জবরদখল করে সম্পত্তি থেকে উচ্ছেদ করা হয়েছে, তাদেরকে কোনো অর্থ প্রদান করা হয় নাই। এক কথায় তারা সেই সকল সম্পত্তি জবরদখল করে পরবর্তীতে কিন্তু ভোগ দখল করতেন। এখন যারা সম্পত্তি থেকে উচ্ছেদ হয়েছিলেন সেই সকল ব্যক্তি কিন্তু এসে ওই সকল সম্পত্তি আর ভোগ দখল বুঝিয়ে পারে নাই কিংবা আইনের সহযোগিতা পায় নাই। তো এই ধরনের আরো ঘটনা ঘটানোর কিন্তু সম্ভাবনা ছিল। অনেক প্রভাবশালী ব্যক্তি টাকা পয়সা খরচ করে এই আইনটির সুফল নিতেন, নতুন করে জাল দলিল তৈরি করে কিংবা খারিজের নাম অন্তর্ভুক্ত করে পরবর্তীতে সম্পত্তিগুলোর মালিকানা বনে সেই সকল সম্পত্তি ভোগ দখল করতেন। এই যে একটি আতঙ্ক, এই আতঙ্কের কারণেই কিন্তু ভূমি মালিকেরা এই আইনটি নিয়ে নানান ধরনের সমালোচনা করেছিলেন যে এই আইনটি বাস্তবায়ন হলে ভূমি মালিকেরা যতটা না সুযোগ পাবে তার থেকে এই সরকারের দলীয় যে সকল কর্তা ব্যক্তি রয়েছে কিংবা রাজনৈতিক সমর্থপুষ্ট ব্যক্তি রয়েছে তারা কিন্তু সুবিধা বেশি নেবে। এবং অনেক মালিক যেহেতু সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলছেন তারাও কিন্তু এই আইনটি বাস্তবায়ন না হোক সেটি মনে প্রাণে চাচ্ছিলেন এবং বিভিন্নভাবে এগুলোর বিরোধিতা করছিলেন। এই যে বিষয়, এই বিষয়গুলোর কারণেই কিন্তু মূলত যতটা না এটির সুফলের জন্য আলোচিত তার থেকেই কিন্তু সর্বাধিক এই আইনটি ব্যাপকভাবে সমালোচিত। এই কারণেই এই আইনটি কিন্তু খসড়া করে পরবর্তীতে এই বিধিমালা প্রকাশটা অনেকটা থমকে গিয়েছিল এবং অনেক চেষ্টার পরেও কিন্তু এই বিধিমালা প্রকাশ করা সম্ভব হয়নি। কেননা এই আইনটি বাস্তবায়ন হলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হতেন এই আইনটি পাশ করার সঙ্গে যারা সংশ্লিষ্ট অর্থাৎ বড় বড় রাজনৈতিক কর্তা ব্যক্তিরা। তাই এই আইনটি কিন্তু ওইভাবে আর বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। তবে হয়তো আওয়ামী সরকার ক্ষমতায় থাকলে পরবর্তীতে কি হতো সেটি বোঝা যেত, বর্তমানে যেহেতু নেই। এখন যারা বর্তমানে ক্ষমতায় রয়েছে তারা কিন্তু বলছেন যে এই আইনটি আমরা পর্যালোচনা করে দেখব, যে সকল আইন এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই সকল আইন যদি পর্যালোচনা করে
বাতিল করা, পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে আমরা পরিবর্তন করে যদি সেই আইনটি বাস্তবায়ন করার মতো হয় তাহলে আমরা সেটি বাস্তবায়ন করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।